ন্যাশনাল হাইওয়ের দুপাশে গভীর জঙ্গল। দিনের আলো ফুরিয়ে আসছে, এমন জায়গাতেই হঠাৎ গাড়িটা বিকল হলো। স্টিয়ারিং হুইলের সামনে বসে অভিষেক গিয়ার রডটা ধরে বার কয়েক টানাটানি করে শেষে হতাশ কণ্ঠে বলল, না, মনে হচ্ছে এ গাড়ি আর নড়বে না, গিয়ার একেবারে বসে গেছে। সে কি রে অভিষেক, আজ রাতের মধ্যে কলকাতা অফিসে না ফিরতে পারলে ইলেকশন বুলেটিনটা কালকের কাগজে বের হবে কি করে? কোনো উপায় নেই রে, মনে হচ্ছে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। কি দুর্ভাগ্য বলতো। এ জঙ্গলে? সন্দীপের কণ্ঠস্বরে এবারে খানিকটা ভয় ফুটে উঠল। সন্দীপের ভয় পাওয়াটা অবশ্য মোটেই দোষের সে কথা বলা যাবে না। ওরা দুজনেই শহরের ছেলে, পেশায় দৈনিক বঙ্গ পত্রিকার তরুণ সাংবাদিক। ওরা গিয়েছিল বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে ওদেরই পত্রিকার তরফে অ্যাসেম্বলি বাই ইলেকশনের এক সরাসরি প্রতিবেদন লিখে আনতে। আর ফেরার পথেই এই বিপত্তি। গাড়ি থেকে নেমে দাঁড়ায় অভিষেক। কিছুটা সংকোচ নিয়ে গাড়ি থেকে নামে সন্দীপ। আশেপাশে তো কোনো জনপ্রাণী আছে বলে মনে হচ্ছে না। গত 1 ঘন্টার মধ্যে এ রাস্তায় কোনো গাড়িরও দেখা মেলেনি। এই অবস্থায় এই অচেনা জঙ্গলে গাড়িতে বসে রাত কাটানোটা মোটেই নিরাপদের নয়। জঙ্গলের স্তব্ধতা ভেঙে কর্কশ শব্দ তুলে এক রাত জাগা পাখি মাথার উপর দিয়ে উড়তে উড়তে চলে গেল। আর ঠিক এই সময় সন্দীপের নজর পড়ল একটু দূরে গাছগাছালির ফাঁকে একটা ছোট্ট বাড়ির দিকে। সন্দীপের কথায় অভিষেকও সেই দিকেই তাকালো। ইতিমধ্যে সূর্য ডুবেছে, আকাশে উঠে পড়েছে প্রতিপদের প্রায় গোটা চাঁদটা, ছড়িয়ে পড়ছে সাদা জ্যোৎস্না। সেই আলোতেই চোখে পড়ল একটা বাড়ি বটে, কিন্তু এই ঘোর জঙ্গলে বাড়ি বানিয়ে বাস করবে কে? দুই বন্ধু দুজনের দিকে তাকিয়ে বোধহয় এই কথাই ভাবে। তারপর অভিষেক বলে, চল সন্দীপ, বাড়ি যখন আছে মানুষও নিশ্চয়ই থাকবে। অন্তত আজ রাতের মতো ছাদের আশ্রয় তো একটা পাওয়া যাবে, কি তাই না? জঙ্গলের মধ্যে পুরানো একতলা একটা কুঠি বাড়ি, তবে ঠিক পোড়ো বাড়ি মনে হলো না। জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ, কোথাও একটা ঝিঁঝিও ডাকছে না। এর মধ্যে দুই বন্ধুর শুকনো পাতা মারিয়ে হেঁটে চলার খসখস শব্দ যেন এক রহস্যময়তা সৃষ্টি করল। সন্দীপ বলল, মনে হচ্ছে এ কুটিতে কোনো মানুষ থাকে না। দেখছিস না, বাড়ির সব দরজা জানলাগুলো বন্ধ। বলার সঙ্গে সঙ্গে আশ্চর্য ব্যাপার, বন্ধ কাঁচের জানলার ওপারে একটা ঘরের মধ্যে দপ করে আলো জ্বলে উঠল, যেন সন্দীপের কথা শুনেই কেউ ঘরের আলো জ্বালিয়ে ওদের অভ্যর্থনা জানালো। সন্দীপ থমকে দাঁড়িয়ে বলে উঠল, অভিষেক, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। চ, আমরা বরং একটা রাত গাড়ির ভেতরে বসেই কাটিয়ে দেবো। গাড়ির ভেতরে তো লক থাকবে। এই নিশাচর হিংস্র জানোয়ারের থেকে শুরু করে নিশাচর দুষ্কৃতী, এই জঙ্গলে কি না থাকতে পারে রাতে। গাড়ি লক করে আমাদের বাঁচার কোনো চান্স আছে? চল, একদম ছেলে মানুষই করিসনি, যা হয় দেখা যাবে। প্রায় জোর করেই সন্দীপকে নিয়ে হাঁটতে শুরু করলো অভিষেক। জং ধরা তার কাঁটা ঘেরা একটা জংলা বাগান পেরিয়ে কুঠি বাড়ির মূল দরজার সামনে এসেই ওরা থমকে দাঁড়ালো। দরজা খোলা, আর খোলা দরজার সামনে একটা জ্বলন্ত হ্যারিকেন নিয়ে নিষ্পন্দ দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। মাথা জোড়া তার টাক, চিবুক থেকে বুক পর্যন্ত ঝোলা সাদা দাড়ি, লম্বা রোগা একটা লোক, চোখের দৃষ্টি কি উজ্জ্বল। আপনি
আপনাদের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। কেমন যেন রহস্যময় ফ্যাস ফ্যাসে গলায় বলল লোকটা। জানতাম আপনারা আসবেন। জানতেন মানে? অভিষেকের মতো সাহসী ছেলের কণ্ঠটাও এবার কেমন যেন কেঁপে উঠল। আমি জয়রাম বিশ্বাস। এই খোলা জঙ্গলে আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। বলতে বলতে হাতের হ্যারিকেনটা তুলে বলল, আসুন, ভেতরে আসুন। সন্দীপ ইতস্তত করলেও অভিষেক আর কথা বাড়াল না। সেই অদ্ভুত বৃদ্ধ লোকটার পিছনে হেঁটে চলল। ঘরের সামনে এসে দাঁড়ালো ওরা। ঘরের পাল্লা ভেজনই ছিল, একটু ঠেলতেই তা খুলে গেল। জয়রামের পিছু পিছু ঘরের মধ্যে পা দিল ওরা। এই আলোকিত ঘরটাই বোধহয় ওরা বাইরে থেকে দেখেছিল, কিন্তু ভাঙা জীর্ণ এক কুঠি বাড়ির মধ্যে এমন সুন্দর ঘর থাকতে পারে এ কথা ভাবা যায় না। দেওয়াল জোড়া নানান রকমের ছবি, ল্যান্ডস্কেপ, ইজেল স্ট্যান্ড, আঁকার সরঞ্জাম। ঘরের মাঝখানে একটা শুধু তক্তপোষ। মনে হচ্ছে এটা একটা স্টুডিও। এসব ছবি কার আঁকা? দেওয়ালের সামনে দাঁড়িয়ে অভিষেক জিজ্ঞেস করল। তো আমার কাজ, তুলি দিয়ে জীবন্ত ছবি আঁকা। জয়রাম বিশ্বাস এমনভাবে কথাটা উচ্চারণ করল, দুই বন্ধু একসঙ্গে চমকে তার দিকে তাকালো। মনে হলো কথাটা বলার সময় জয়রাম তার দুটো চোখের দৃষ্টিটা এক পলকের জন্য কেমন যেন বদলে নিয়েছে। এটা কি নেহাতি তাদের দেখার ভুল? অভিষেক অবশ্য মন থেকে এসব অনুভূতি ঝেড়ে ফেলার চেষ্টাই করল বেশি। শিল্পীরা অনেক ক্ষেত্রেই কিছুটা খামখেয়ালি আর পাগলাটে হয়। একজন সাংবাদিক হিসেবে অভিষেক সে কথা জানে। তাছাড়া অভিষেক আর্ট বোঝে, সে নিজেও তো ছবি আঁকে, তাই বেশ আগ্রহ নিয়েই ঘুরে ঘুরে চার দেওয়ালের ছবিগুলো দেখতে লাগলো সে। বেশিরভাগই প্রকৃতির নানান রূপ, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত থেকে শুরু করে সুনামির ভয়ঙ্কর ধ্বংসের চিত্র, কিছুই বাকি নেই। এমনকি ভয়াবহ কালবৈশাখীর এক চিত্ররূপ দেখে বুকটা কেঁপে উঠল অভিষেকের। এসব দেখে মনে হয় কোনোটাই ছবি নয়, বাস্তবের হুবহু প্রতিরূপ। এ বুড়োর যদি সত্যিই আঁকা হয়, স্বীকার করতেই হবে এ এক অসাধারণ শিল্পী। দেখতে দেখতে একটা ছবির সামনে এসে থমকে দাঁড়ালো সে। সবকটা ছবি থেকে এটি আলাদা, এক অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্যপট। একটা বাগান, কত বিচিত্র ফুলের গাছ, আর সেই সব ফুলের রঙে রং মিলিয়ে উড়ে বেড়াচ্ছে বর্ণময় সব প্রজাপতিরা। দারুণ! ছবিটার সামনে দাঁড়িয়ে অভিষেক বলে, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্তত একজন মানুষ না থাকলে ছবিটাই যেন অসম্পূর্ণ থাকে। বলতে বলতে জয়রাম বিশ্বাসের দিকে তাকিয়েই থমকে গেল অভিষেক। জয়রাম বিশ্বাসের দু চোখের দৃষ্টিতে কি একটা অদ্ভুত ভাব ফুটে উঠছে। চোখাচোখি হতে আগের মতোই ফ্যাস ফ্যাসে গলায় জয়রাম বলল, ঠিক বলেছেন। আসলে ওখানে যাবার মতো মানানসই মানুষ এ পর্যন্ত পাওয়া যায়নি। অভিষেক একটা হাই তুলে আলমোড়া ভেঙে বলল, আজকের রাতটা বরং আপনার এই স্টুডিও ঘরে অতিথি হয়ে কাটিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, আগামীকাল ঘর ছেড়ে যাওয়ার আগে আপনার গোটা কয়েক পেন্টিং এর ছবি তুলে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, এই গভীর জঙ্গলে এমন আশ্চর্য আর্ট গ্যালারির খবর দেশের মানুষ জানলে একটা হইচই পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, বলতে বলতেই ঘুরে তাকিয়েই অবাক হলো অভিষেক।
জয়রাম বিশ্বাস তার কথার মধ্যেই কখন ঘর ছেড়ে চলে গেছে। এ আশ্চর্য পাগল লোক তো বলে ঘুরতেই এবার সন্দীপের মুখোমুখি। সন্দীপ নিষ্পলক চোখে তাকিয়ে আছে জয়রাম বিশ্বাসের চলে যাওয়ার দিকে। ওর চোখে কেমন যেন একটা ভয়ের ছায়া। এতক্ষণ সন্দীপ একটা কথাও বলেনি। এইবার ফিসফিস করে বলে উঠল, আমার মনে হচ্ছে জানিস, এই কুটি ঘরের মধ্যে এমন কিছু রহস্য লুকানো আছে যা আমরা এখনো বুঝতে পারছি না। রহস্য? রাতের জঙ্গলে মাথার উপর এমন একটা ছাদের আশ্রয় জুটেছে, ভাই এতেই আমি খুশি। সারাদিন যা ধকল গেছে, নিদ্রা দেবীর আরাধনা ছাড়া এখন আর কোনো দিকে আমার কিন্তু মন যাবে না। বলতে বলতেই ধপ করে সেই তক্তপোষের ওপর শুয়ে পড়ল অভিষেক। সত্যি দুজন সারাদিনের পরিশ্রমে মারাত্মক ক্লান্ত, তাই শোবার সঙ্গে সঙ্গে দু চোখে ঘুম নেমে আসতে আর দেরি হল না। মাঝরাত্রে অজানা এক আতঙ্কে হঠাৎ সন্দীপের ঘুমটা ভেঙে গেল। এ কোথায় পড়ে আছে সে? চতুর্দিকে শুধু কুণ্ডলি পাকানো ধোঁয়া, ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে ধোঁয়ার রং। এটাই কি সেই কুঠি ঘর? সন্দীপের মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। সবকিছু কেমন যেন গোলমেলে লাগছে। এটাও কি একটা স্বপ্ন, না নিজের হাতে নিজের গায়ে চিমটি কাটে সন্দীপ? অভিষেকই বা কোথায়? গাঢ় অন্ধকার ধোঁয়ার মেঘের মধ্যে কিছুই নজর পড়ছে না। সন্দীপ হাঁক দিল, অভিষেক, কোথায় তুই? অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো, কিন্তু অভিষেকের সাড়া পাওয়া গেল না। না, কোথাও নেই অভিষেক। খিলখিল হাসির শব্দে ফিরে তাকিয়েই শিউরে উঠল সন্দীপ। ঘরের এক কোণে দাঁড়িয়ে জয়রাম বিশ্বাস, কিন্তু ওভাবেও হাসছে কেন? হাসতে হাসতে বিভৎস হয়ে উঠছে ওর মুখের ভঙ্গি, চোখের দৃষ্টিতে কি নিষ্ঠুর কৌতুকের ঝলক। সবচেয়ে আশ্চর্য, ওর হাতে ওটা কি? একটা মস্ত তুলি। জয়রাম বিশ্বাসের সেই অদ্ভুত তুলির মধ্যে থেকেই বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী, নীল, গাঢ়, সবুজ, হলুদ। না, আর এক সেকেন্ডও এখানে থাকা যাবে না। তার মধ্যেকার ঝিমঝিমিনিটা বাড়ছে সন্দীপের। এখান থেকে এক্ষুনি বেরোতে হবে তাকে। দেরি হলে আর নিজেকে রক্ষা করতে পারবে না সে। শরীরে সব শক্তি জড়ো করে ঘর থেকে বাইরে লাফ মারল সন্দীপ। প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্ট দেখে থমকে দাঁড়ালো সে। তাতে লাইট জ্বলছে। সেখানে গিয়ে পকেট থেকে ফোনটা বের করে দৈনিক বঙ্গপত্রিকার সম্পাদক সত্য মজুমদারকে ফোন করল সন্দীপ। সত্যদা সব শুনে বললেন, তুমি স্থানীয় থানায় খবর দাও, আমি এক্ষুনি বের হচ্ছি। পরদিন সকালে সত্যদা আর দুজন অফিসারকে সঙ্গে নিয়ে সেই কুটির উদ্দেশ্যে রওনা হলেন। যখন ওরা সেই জায়গাটার কাছাকাছি এসে হাজির হলো, সূর্যটা সবে পশ্চিমে ঢলতে শুরু করেছে, কিন্তু সূর্যের সবটুকু আলো ঘন জঙ্গলের গাছগাছালি ভেদ করে মাটিতে এসে পৌঁছয় না। এ জঙ্গলে সর্বদাই এক ছায়াচ্ছন্ন পরিবেশ। ওই তো আমাদের সেই গাড়িটা। তার মানে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছি। সত্যদার এখন গাড়ির দিকে নজর দেবার সময় নেই। বললেন, জঙ্গলকুঠি কোন দিকে? আসুন, আমার মনে হচ্ছে এই পথে। কিছুটা হাঁটার পরই চোখে পড়ল কুঠি বাড়িটি, কিন্তু এ তো দেখা যাচ্ছে জরাজীর্ণ এক পুরো বাড়ি। সেই রাতে তো এতটা ভাঙাচোরা মনে হয়নি। তবে কি দিনের আলোতে এর আসল রূপ ধরা পড়েছে? একটা ভাঙা লোহার গেট পেরিয়ে জংলা বাগান, তারপর ওই বাড়ির আসল গেট। সেই গেট খোলা, দরজা ভাঙা। আছেন কেউ? সত্যদার কণ্ঠস্বর ভেতর থেকে আবার প্রতিধ্বনিত হয়েই বাইরে ফিরে এলো, কিন্তু কোনো মানুষেরই সাড়া মিলল না।
তাহলে কোথায় গেল সেই জয়রাম বিশ্বাস? সে রাতে তো আমাদের সাড়া পেয়ে সে নিজেই এসেছিল অভ্যর্থনা করতে। কথাটা বলতেই বুকের ভেতরটা কেঁপে উঠল সন্দীপের। অনেক ডাকার পরও যখন কেউ বেরিয়ে এলো না, সত্যদা নিজেই সন্দীপকে সঙ্গে নিয়ে ভেতরে পা দিলেন। কিন্তু এ ঘরে সত্যি কি মানুষ বাস করতে পারে? চারিদিকে ধুলো, ময়লা, আগাছার স্তূপে ভর্তি। এই পুরো বাড়ির মধ্যে কোথায় সেই স্টুডিও, আর শিল্পী বা কোথায়? এইদিকে আসুন সত্যদা। সত্য মজুমদারকে সঙ্গে নিয়ে কয়েক পা হেঁটে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সন্দীপ। ঘরের দরজা ভেতর থেকে ভেজানো। হ্যাঁ, এই তো সেই ঘর। সেই রাতে এমন ভাবেই তো ভেজানো ছিল সেই ঘর। আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো সন্দীপ, পেছনে পেছনে সত্যদা। কিন্তু ঘরে পা দিয়েই থমকে উঠল সন্দীপ। এটা তো একটা পুরো ভাঙা ঘর ছাড়া আর কিছুই নয়। চারিদিকে জঞ্জালের স্তূপ, তক্তপোষ একটা রয়েছে, তবে তার পায়াটা ভাঙা, বিছানার কোনো বালাই নেই। অবাক হয়ে গেল সন্দীপ। সন্দীপ, আসল সত্যিটা বলবে? সত্যদা সন্দীপের দিকে ফিরে দাঁড়িয়েছেন এইবার। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সত্যদাকে সে কি করে বিশ্বাস করাবে? চুপ করে থেকো না, সত্যিটা বলতেই হবে তোমায়। সত্য মজুমদারের কথাটা শেষ হলো না। কোথা থেকে হঠাৎ একটা ঝোড়ো বাতাস এসে ঘরের মধ্যে প্রবেশ করলো। হাওয়ার ঘূর্ণিতে উড়ে গেল ঘরের ধুলোর স্তর। আর তখনই চোখে পড়ল ঘরের মেঝেতে পড়ে রয়েছে একটা ল্যান্ডস্কেপ, একটা ছবি। আরে, এটাই তো সেই ছবি। সেদিন সন্ধেবেলায় ঘরে ঢুকে এই ছবিটাই তো দেওয়ালে দেখে প্রশংসা করেছিল অভিষেক। কিন্তু এ কি? সেদিন সেই বাগানের ছবিতে কোনো মানুষ ছিল না। আজ এলো কোথা থেকে? একজন দাঁড়িয়ে রয়েছে ছবির লাল শিমুল গাছটার নিচে। অবাক হয়ে গেল। হ্যাঁ, অভিষেক, অভিষেকই তো, তারই ছবি, একটুও ভুল নেই। সন্দীপ ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চিৎকার করে উঠল, সত্যদা, সত্যদা! কি 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 হয়েছে বলো? মুখে কিছু বলতে পারল না সন্দীপ। ছবির দিকে আঙুল তুলে শুধু দেখালো। বাঁধানো ল্যান্ডস্কেপ দুহাতে তুলে ধরলেন, তারপর বিড়বিড় করে বললেন, হ্যাঁ হ্যাঁ, অভিষেক তো। এখানে তার ছবি কি আঁকলো, এমন জীবন্ত! ঘরের মধ্যে হঠাৎ ছায়া ঘনিয়ে এলো। সন্দীপ বাইরের দিকে তাকালো। সারা আকাশটা যেন কালো মেঘে ঢেকে গেছে। মেঘ না, ধোঁয়া। কুলকুল করে ধোঁয়া ঢুকতে শুরু করেছে ঘরের মধ্যে। ধোঁয়ার রং বদলাচ্ছে, নীল, সবুজ, হলুদ। এত ধোঁয়া আসছে কোথা থেকে? রাত নেমে এলো, রূপ পাল্টাচ্ছে জঙ্গল কুটির। জেগে উঠছে জয়রাম বিশ্বাসের মায়াবী স্টুডিও। সন্দীপ জানে, জানে এরপর কি ঘটবে। শেষবারের মতো প্রাণপণে চিৎকার করে উঠল সন্দীপ, সত্যদা, পালান, পালান, পালিয়ে চলুন! কিন্তু সত্যদার কোনো সাড়া পাওয়া গেল না। তাই তিনি। ধোঁয়া গাঢ় হচ্ছে, চতুর্দিকে ধোঁয়ার ঘূর্ণি। শরীরটা ক্রমেই হালকা বোধ করছে সন্দীপ। না, তার মধ্যে আর কোনো ভয়ের অনুভূতি নেই। দেখতে দেখতে শরীরটা তার লুটিয়ে পড়ে ঘরের মেঝেতে, ঠিক এক তাল ধোঁয়ার কুণ্ডলীর মতোই।